হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ মোটিভেশনাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ফার্মিং। তো এটা একটা ব্রিটিশ সিনেমা, ইংল্যান্ডে নির্মাণ করা হয়েছিল এবং এই সিনেমার যে ব্যাপারটা স্পেশাল সেটা হচ্ছে এটা বাস্তব ঘটনার উপর নির্মিত। আর তাছাড়া এই সিনেমা আমরা দেখতে চলেছি 1960 সালের দিকে, যখন আফ্রিকা থেকে বিভিন্ন কালো চামড়ার মানুষরা আস্তে আস্তে ব্রিটেনে আসা শুরু করেছে, তখন ব্রিটেনের সাদা চামড়ার মানুষরা ওদেরকে কেমন করে ট্রিট করতো এবং কিরকম যন্ত্রণার মধ্যে দিয়ে ওই কালো চামড়ার মানুষদের জীবন যেত। তবে সত্য বলতে আজও আমেরিকা, ইংল্যান্ড এগুলো চলছে, কিন্তু ওই সময় পরিস্থিতি আরো কত ভয়াবহ ছিল সেটাই সিনেমাতে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই সিনেমার যে পরিচালক, তার জীবনের কাহিনী কিন্তু এই সিনেমাতে আমাদের দেখানো হয়েছে। তো এই সিনেমার পরিচালকের নাম হচ্ছে আদওয়ালে আকিনু আকবাস, যার জন্ম হয়েছিল নাইজেরিয়াতে। কিন্তু তার বাবা মা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ডে আসে, তার জন্মের পর থেকে তিনি কি ফেস করেছেন সেটাই তিনি এই সিনেমার মাধ্যমে আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। আর তুমি চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করতে পারো, স্কিপ করা খুবই সহজ। জাস্ট ডিসক্রিপশনে যাবে, ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের বলা হয় সময়টা হচ্ছে 1960 সাল, যখন ইংল্যান্ডে নাইজেরিয়ান বা কালো মানুষের অভিবাসী বা ইমিগ্রেন্ট এত বেশি বেড়ে গিয়েছে যে এটা দেখে ইংল্যান্ডের সরকার একটি নিয়ম চালু করে। নিয়মটা হচ্ছে সেখানে বসবাসকারী কালো চামড়ার যে মানুষগুলো রয়েছে তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না। সরকারি কোনো চাকরি পাবে না, হসপিটাল থেকে বা যে কোনো জায়গা থেকে সাদা চামড়ার মানুষরা যেরকম সুযোগ সুবিধা ভোগ করে সেরকম পাবে না। তবে তারপরে ওদের মধ্যে থেকে কিছু লোক যদি যোগ্যতার জোরে সরকারি চাকরির সুবিধা পেয়েও থাকে, অলরেডি যারা সরকারি চাকরি করছে তাদের ছেলেমেয়েরাও কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত হবে। এমনকি তাদের বাচ্চারা যেসব স্কুলে সাদা বাচ্চারা পড়ালেখা করে সেখানে পড়ালেখার সুযোগ পাবে না। আর যদি কারো বাচ্চাকে সে পড়াশোনা করানোর ইচ্ছে করে তাহলে তাকে দত্তক দিতে হবে কোনো একটা সাদা চামড়ার ফ্যামিলির কাছে, ব্রিটিশ ফ্যামিলির কাছে, এবং সেখানে সে লালিত পালিত হবে, পড়াশোনার সুযোগ পাবে। আর এই ব্যবস্থাকে বলা হয় ফার্মিং। তো যাই হোক, এরপরে সিনেমার ইন্ট্রো দেখানো হয়, যেখানে আমরা দেখি একটা লোক খুবই আহত অবস্থায় রয়েছে, কারো কাছ থেকে পালানোর চেষ্টা করছে, বাট পালাতে পালাতে সে একটা জায়গায় গিয়ে আটকে পড়ে আর পালানোর পথ খুঁজে পায় না। আর সে যখন পেছনে ঘুরে তার সামনে কয়েকজন লোক চলে আসে, আর ওই লোকটা তখন অনেক রিকোয়েস্ট করে যে আমাকে মেরো না, আমাকে মেরো না, বাট তার কথা কেউ শুনে না। এবং দেখা যায় ভিক্টিমও নিগ্রো ছিল এবং যারা মারতে এসেছে তাদের লিডারও নিগ্রো ছিল। তো ওই লিডার নিগ্রো করে কি, সজোরে ওই লোকটার নাকে ঘুষি বসিয়ে দেয়। আর তারপর দৃশ্য পরিবর্তন হয়ে 20 বছর পিছিয়ে যায়। এই পরিস্থিতি কিভাবে হলো। তো এরপর আমাদের দেখানো হয় নাইজেরিয়ান কৃষ্ণাঙ্গ দম্পতি লন্ডনের রাস্তায় রাস্তায় ঘুরে কোন একটা ঠিকানা খুঁজে বেড়াচ্ছে। আর বেশ খোঁজাখুঁজির পরে তারা তাদের কাঙ্ক্ষিত ঠিকানাটা খুঁজে পায়। তো যাই হোক, এখানে এই নাইজেরিয়ান ভদ্রলোকটার নাম হচ্ছে ফেমি, আর তার স্ত্রীর নাম হচ্ছে টলু, আর তাদের একটা ছোট বাচ্চা রয়েছে যার নাম হচ্ছে অ্যানি। তো যাই হোক, ফেমি ইংল্যান্ডে নাইজেরিয়ান অভিবাসীদের মধ্যে একজন ছিল, আর সে ছোটখাটো একটা জব করতো এবং সে একটু শিক্ষিত ছিল। আর এর জন্যই বাকি সব নাইজেরিয়ান অভিবাসীদের চেয়ে সে একটু বেশি সচেতন ছিল। আর সে চাচ্ছিল তার বাচ্চা যেন সরকারের নতুন নিয়ম অনুযায়ী অন্যান্য কৃষ্ণাঙ্গদের মতো অবহেলিত না হয়ে থাকে এবং অন্য বাচ্চাদের মতো সুযোগ সুবিধা পেতে পারে। তো এই কারণে ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী সে তার কালো চামড়ার ছেলেটাকে সাদা চামড়ার একটা ব্রিটিশ ফ্যামিলির কাছে নিয়ে এসেছে ফার্মিং এর জন্য, বাচ্চাটিকে লালন পালন করার জন্য। তো সেই হিসেবে তারা অ্যানিকে একটা মহিলার কাছে হস্তান্তর করে, আর এই মহিলাটার নাম হচ্ছে জেসি। আর এখানে লক্ষ্য, এই মহিলার স্বামী নেই, আর সে যে অ্যানিকে বা এই বাচ্চাটিকে নিজের সন্তান হিসেবে পালনের জন্য নিচ্ছে তা কিন্তু নয়। সরকারের এই নতুন নিয়মের কারণে জেসি করেছে কি একটা ব্যবসায় খুলে বসেছে এবং সে তার কাজের জন্য দুজন মহিলা, একজন পুরুষকে রেখে দিয়েছে। এবং সে যেটা করে, একটা মাসিক চার্জের বিনিময়ে নাইজেরিয়ান ফ্যামিলিগুলো থেকে যারা চায় তাদের বাচ্চারা শ্বেতাঙ্গদের আন্ডারে থাকুক বা সরকারি সুযোগ সুবিধা পাক, তাদেরকে নিজের এই ডে কেয়ারে রেখে দেয়। বুঝতেই পারছো এই সমস্যাটা সুযোগ নিচ্ছে জেসি আর কি। আর তাছাড়া
তাছাড়াও জেসি খুব একটা সুবিধার লোক নয়। তো যাই হোক, অ্যানিকে রেখে যাওয়ার কয়েক বছর কেটে যায়, অ্যানিও বেশ বড় হয়ে গিয়েছে। বাট সেখানে জেসি সহ বাকি সবাই খেয়াল করে যে অন্যান্য বাচ্চাদের চেয়ে অ্যানি সম্পূর্ণ আলাদা। বাকি বাচ্চারা যেখানে খেলাধুলা করতো, অ্যানি খেলাধুলা করতো না, ও এক মনে কোন একটা কিছু ভাবতো, মানে ওর মনে হয়তো অনেক দুঃখ রয়েছে। তো এমনি একদিন ও যখন বাইরে একা একা হাঁটছিল, তখন ওই সময় ওর সমবয়সী কিছু সাদা চামড়া ছেলেরা এসে ওকে বুলিং করতে থাকে, এমনকি শেষমেশ ওকে কুকুর দিয়ে ধাও করায়। মানে সাদা চামড়ার বাচ্চারা কালো চামড়ার মানুষদের সহ্যই করতে পারতো না, মানুষই মনে করতো না। এমনকি তারা তাকে এমন ভাবে আহত করে যে সেটা সারাতে অ্যানির কপালে প্রায় 15টা সেলাই দিতে হয়, পাও ভেঙে যায়। তো যাই হোক, এরপর ও সুস্থ হয়। আর তারপর আমরা দেখি জেসি করে কি অ্যানির হাত ধরে একটা স্বর্ণের দোকানের সামনে নিয়ে যায় আর বলে, ওই যে দোকানটা দেখছিস, ওখান থেকে একটা স্বর্ণের মালা আমার হাতে এনে দিবি, পারবি না? তো অ্যানি বলে, পারবো। মানে ওর মাথায় তো এটা নেই যে এটাকে চুরি বলে। তো এটা বলে অ্যানি করে কি দোকানের ভেতরে যায় এবং ক্যাজুয়ালি বা খুব স্বাভাবিকভাবে মালাটা হাতে নিয়ে বাইরে চলে আসে। এটা দেখে জেসি তো খুব খুশি হয়, কিন্তু তখনই দোকানের মালিকও পেছন পেছন চলে আসে। অ্যাকচুয়ালি দোকানের মালিকও দেখেছে যে একটা বাচ্চা স্বর্ণের চেন নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। তো জেসি যখন বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে, সে করে কি দোকানদারকে ওই মালাটা ফেরত দেয় এবং অ্যানির গালে ধাপাধাপ করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, আমি তোকে কতবার নিষেধ করেছি না চুরি না করতে, তারপরও বারবার কেন এসব তুই করিস? আর কোনোদিন যদি এরকম করতে দেখি তোর হাতটাই কিন্তু কেটে নেবো, ঠিক আছে? মানে বুঝতেই পারছো এখানে ব্যাপারটা কি হলো। কিন্তু এর পরের দিন আমরা দেখি অ্যানি করে কি সেই মালাটা আবার চুরি করে নিয়ে আসে, মানে এবার সে চুরি শিখে গিয়েছে। তো আর ওটা যখন সে জেসির হাতে তুলে দেয়, তখন জেসি তো মনে করো খুব খুশি। আর এভাবে আরো 7 বছর কেটে যায়, কিন্তু অ্যানির বাবা মায়ের তাদের সন্তানকে ছাড়া ভালো লাগছে না। তো এই কারণে তারা করে কি জেসির কাছে আসে অ্যানিকে নেওয়ার জন্য এবং বকেয়া সকল টাকা পরিশোধ করে তারা অ্যানিকে নিয়ে যায় তাদের নাইজেরিয়ান কমিউনিটিতে। মানে ওই ব্রিটেনে একটা সাইট রয়েছে যেখানে খালি নাইজেরিয়ানরাই থাকে। সেখানে প্রবেশ করার পরে অ্যানি তো খুবই ঘাবড়ে যায়, সে ভাবতেই পারেনি যে এখানে এত কালো চামড়ার মানুষ থাকতে পারে। তুমি যদি একটু গভীরভাবে ভাবো তাহলে অ্যানির ব্যাপারটা তুমি রিলেট করতে পারবে আর কি। তো যাই হোক, পরের দিন আমরা দেখি অ্যানির বাবা তাকে সেখানে একটা স্কুলে ভর্তি করায়, মানে এখন থেকে তার ছেলে তার কাছেই থাকবে। কিন্তু ওই স্কুলে গিয়ে অ্যানি বাকি বাচ্চাদের সাথে একদমই মিশতে পারছিল না। মানে সাদা চামড়ার মানুষদের যে হাই ক্লাস সোসাইটি আর এখানকার সোসাইটির সাথে ও মানিয়ে নিতে পারছিল না। তার উপর ওই স্কুলের যে শিক্ষক, সে অ্যানির সাথে এত খারাপ ব্যবহার করে যে দেখে মনে হচ্ছে অ্যানি নিজে হয়তো শ্বেতাঙ্গ বা সাদা চামড়া। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, লন্ডনের মানুষ যেমন কালো চামড়া মানুষদের পছন্দ করতো না, এ কারণে আবার কালো চামড়ার মানুষগুলো সাদা চামড়া মানুষদের পছন্দ করতো না। আর অ্যানি যেহেতু এতদিন সাদা চামড়ার মানুষদের সাথে ছিল, এজন্য অ্যানির নিজের কমিউনিটির লোকই, মানে কালো কমিউনিটির লোকেরাই অ্যানিকে ধরে নিয়েছে যে অ্যানির স্বভাব টভাব সবকিছু সাদা চামড়ার মানুষদের মতো হয়ে গিয়েছে, মানে ওকে সাদা চামড়ার মানুষদের মতো ওকে ট্রিট করা হতো। তো বুঝতেই পারছো অ্যানি দুই সাইডে হারিয়ে ফেলেছে। তো স্কুলে গিয়ে শিক্ষকের এমন আচরণে অ্যানি খুব ভেঙে পড়ে আর ওর বাবাও এটা জানতে পারে। আর এই কারণে ওর বাবা আবারও সিদ্ধান্ত নেয় যে অ্যানিকে সে জেসির কাছে রেখে আসবে। কিন্তু অ্যানির মা কোনোভাবেই চাচ্ছিলেন না তার ছেলে আবারও সেই সাদা চামড়ার ফ্যামিলির কাছে ফিরে যাক। মানে একটা বাবা মা তো বুঝতে পারে যে আমার ছেলে ভালো আছে না খারাপ রয়েছে। তবে অ্যানির বাবা এক কথার মানুষ, জেদি মানুষ, সে করে কি তার ছেলেকে জেসির কাছে রেখে আসে। যাই হোক, এরপর জেসি একদিন বাচ্চাদের নিয়ে খেলতে বসে আর তখন সে খেয়াল করে অ্যানির বুকে অনেক কাটা কাটা দাগ এবং মার খাওয়ার দাগ রয়েছে। তো সে বুঝতে পারে যে অ্যানিকে যে কালোদের কমিউনিটিতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়েও অ্যানির উপর অত্যাচার হয়েছে। তো এটা দেখে জেসি কথাটা এভাবে বলে যে কালো লোকদের নিয়ে আমরা খালি বাজে কথা বলি, কিন্তু আসলে সত্যি কথা বলতে ওরা আসলেই খারাপ। কিন্তু বুঝতে হবে অ্যানি নিজেও তো কালো মানুষ। তো এই বিষয়টা ওর খারাপ লাগে। তো দুঃখ করে দৌড়ে চলে যায় বাথরুমে। আর বাথরুমে যাওয়ার পরে সাবান দিয়ে অনেক ঘষার চেষ্টা করে যে গায়ের কালো রং ওঠানো যায় কিনা, কিন্তু ওঠে না। আর এই কারণে সে শেষমেশ করে কি পুরো শরীরে পাউডার মেখে নিজেকে সাদা বানিয়ে ফেলে। বাট বুঝতে পারছি এভাবে তো আর সাদা হওয়া যায় না, উল্টোকে ভূতের মতো লাগছিল। কিন্তু অ্যানি তো বাচ্চা ছেলেও ভাবে আমি হয়তো এখন শ্বেতাঙ্গ হয়ে গিয়েছি, ওদের সাথে মিশতে পারবো। তো এটা ভেবেও করে কি সাহস নিয়ে বাইরে বের হয়। কিন্তু বাইরে বেরোনোর পরে যেটা হয়, স্থানীয় বাচ্চারা অ্যানিকে আরো বেশি বুলিং করতে থাকে। আর এভাবে আরো 8টা বছর কেটে যায় এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে অ্যানি আজকে কলেজে ভর্তি হয়েছে। আর প্রথম দিন ক্লাসে যাওয়ার পরে টিচার তার দিকে এমন ভাবে তাকায় যেন ও একটা বনের পশু। তবে এই টিচারটাও যে ব্রিটিশ তা নয়, এই টিচারটাও হচ্ছে এশিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ। তবে কালোদের চেয়ে এশিয়ানদের দাম একটু বেশি আর কি। তো এটা দেখে অ্যানির খুব রাগ হয় এবং অ্যানি রেগে মেগে দাঁড়িয়ে ম্যাডামকে বলে, ম্যাডাম আমাকে কি আপনার বানর মনে হচ্ছে নাকি, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে রয়েছেন? আর তখন পাশের একটা সাদা ছেলে হুট করে বলে ওঠে, আরে তোকে বানর মনে হওয়ার কি রয়েছে, তুই তো আসলেই বানর। বাট অ্যানি এইটা সহ্য করতে পারে না, কারণ বুঝতে পারছো বড় হয়ে গিয়েছে। ও করে কি ওই ছেলেটার উপর হামলা করে দেয়। বাট তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে। প্রিন্সিপাল কারো কোনো কথা না শুনে দোষ অ্যানিকেই দেয়। অ্যানির কলার ধরে এনে অ্যানিকে কলেজ থেকে সাসপেন্ড করে দেয়। আর সাসপেন্ড হওয়ার পরে অ্যানি চুপচাপ তার বাড়ির পথে যখন এগোচ্ছিল তখন তার মাথায় ঘুরছিল এটা কি হয়ে গেল, আমি কি করলাম, আমি জেসিকাকে গিয়ে কি বলবো, বাবা মা জানলে কি বলবে। বাট তখনই ওর নজর যায় পাশের একটা গ্যাংস্টার টিমের ওপর। মানে একটা এলাকায় যে মাস্তান টাস্তান থাকে না, গ্যাং থাকে না, সেরকম একটা গ্যাং আর কি। তবে তাদেরকে দেখে অ্যানি খুবই ভয় পেত। আর এই কারণে অ্যানি করে কি সেখান থেকে গা বাঁচিয়ে কেটে পড়ে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে অ্যানি জেসিকে কিছুই বলে না। কিন্তু প্রতিদিন কলেজ টাইম হলেই সে কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তো এবং সারাদিন রাস্তায় হাঁটাহাঁটি করতো, সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসতো। কিন্তু সে জেসিকে এই ব্যাপারে বুঝতেই দিচ্ছিল না যে তাকে সাসপেন্ড করা হয়েছে। তো এভাবে একদিন অ্যানি করে কি তার ক্লাস টিচারকে ফলো করছিল। আর এখানে আমরা জানতে পারি তার ক্লাস টিচারের নাম হচ্ছে ড্যাপো। কিন্তু ড্যাপো অ্যানিকে দেখে ফেলে আর সে অ্যানিকে কাছে ডেকে বলে, আমি তোমার মানসিক অবস্থা বুঝতে পারছি,
করেছি যে আমার জন্য তোমার এত বড় একটা ক্ষতি হলো, বাট তুমি কোনো চিন্তা করো না, আমি কর্তৃপক্ষকে বলে তোমার সাসপেন্ড উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করবো। তো এটা বলে ডেপো সেখান থেকে চলে যায় এবং এরপর ডেপো অ্যানির সাসপেন্ড উঠিয়ে নিতে সমর্থ হয়, কিন্তু তারপরেও ডেপো খেয়াল করে যে অ্যানি কলেজে আর আসে না। তো এই কারণে ডেপো অনেক কষ্টে অ্যানির ঠিকানা খুঁজে বের করে যে অ্যানি কোথায় থাকে, ওর সাথে কথা বলতে হবে। কিন্তু সেখানে গিয়ে অ্যানিকে তো পায় না, বাট সে জেসিকে পায়। তো জেসিকে সব ঘটনা খুলে বলে, বাট জেসি বলে এরকম কোনো ঘটনাই তো ঘটেনি, অ্যানি তো আমাকে সম্পর্কে কিছু বলেনি যে ও স্কুলে যায় না বা সাসপেনশন হয়েছে এরকম কোনো কিছু। তবে আপনি চলে যান, আমি এই বিষয়টা নিয়ে নিজে অ্যানির সাথে কথা বলে নেব। তো এরপর সিন পরিবর্তন হয়। প্রতিদিনের মতো অ্যানি রাস্তায় যথারীতি হাঁটছিল, তবে হুট করে সেখানে ওই বড় ভাইয়ের গ্যাংদের নজর পড়ে অ্যানির উপর, যাদের দেখে অ্যানি নিজে অনেক ভয় পেত। তো ওরা এসে অ্যানিকে কুন বলে খেপাতে থাকে। কুন শব্দের বাংলা অর্থ হচ্ছে কালো বা নিগ্রো। তো এটা শুনে অ্যানি তার রাগ কন্ট্রোল করতে পারে না এবং মনে করে ওদের উপর আক্রমণ করার চেষ্টা করে। আর বুঝতেই পারছো ওরা তো গ্যাং। অ্যানি করে এমন ভাবে মারধর করে, লাস্টের জামা কাপড় খুলে ওর সারা শরীরে সাদা রং স্প্রে করে দেয় এবং বলে দেখ তোকে আমি সাদা করে দিলাম, অনেক সাদা হয়ে গিয়েছিস তুই, তোকে আর এখন কেউ খেপাবে না। তো এই সব তিরস্কার অ্যানির সহ্য হয় না। ও চিন্তা করে যেভাবেই হোক আমি প্রতিশোধ নেব। আর এই কারণে পরের দিন করে কি একটা হাতুড়ি নিয়ে সেই বড় ভাইদের সামনে চলে যায় তাদেরকে মারার জন্য। তো ওখানে যে বড় ভাইদের গ্যাং এর লিডার ছিল তার নাম হচ্ছে লেভি, আর ওদের তো মারামারি করে অভ্যাস রয়েছে। তো অ্যানির হাতে হাতুড়ি দেখে লেভি করে কি সামনে চলে আসে এবং বলে বাহ তুই আমাকে মারার জন্য এসে পড়েছিস, আচ্ছা ঠিক আছে সাহস থাকলে আমাকে মেরে দেখাতো, কিন্তু তুই যদি আমাকে না মারতে পারিস তোকে কিন্তু সারা জীবন আমি আমার কুকুর বানিয়ে রাখবো কিংবা তোকে মেরে ফেলবো। তো লেভির এই গরম কথা শুনে চোখ দেখে অ্যানি ভয় পেয়ে যায়, হাত থেকে হাতুড়ি নিচে পড়ে যায় এবং ও বুঝতে পারে যে ও একটা মানুষই না, ও আসলেই কুকুর, আর কোনো মানুষকে মারার মতো শক্তি বা সাহস কোনোটাই ওর নেই। তো এরপরে ও গিয়ে করে কি লেভির পায়ের নিচে বসে লেভির দাসত্ব স্বীকার করে নেয়। আর তারপর করে কি লেভির দলে যোগ দেয় এবং এরপরে কয়েকদিন ধরে লেভির সাথেই শহরের বিভিন্ন জায়গায় লুটপাট পকেটমারি আবল তাবল কাজ করে। তো একদিন রাস্তায় চলতে চলতে হুট করে দেখা হয়ে যায় ওর শিক্ষিকা ডেপোর সাথে, আর সে এসে অ্যানিকে অনেক বকাঝকা করে যে তোমার সাসপেন্ড আমি উঠিয়ে নিলাম তারপরে তুমি কেন কলেজে আসো না। আর তারপর ডেপো করে কি নিজের খাতা বের করে তার টেলিফোন নাম্বারটা অ্যানিকে দেয় এবং বলে তুমি যদি কখনো কলেজে আসতে অস্বস্তি বোধ করো বা তোমার আনইজি লাগে তুমি আমাকে কল করে বলবে, আমি তোমাকে রিসিভ করে ক্লাসে নিয়ে আসবো। বাট ওই সময় লেভি আর তার দল বলে নজর পড়ে ডেপোর ওপর, আর তারা ডেপোর সাথে অনেক বাজে ব্যবহার করে এবং লাথি দিয়ে তাড়িয়ে দেয়। আর একটা কলেজের ম্যাডাম বুঝতেই পারছো কতখানি অপমানিত হয়েছে, সে চরম অপমান আর গ্লানিনে কাঁদতে কাঁদতে সেখান থেকে বিদায় হয়। বাট সে চলে যাওয়ার পরে আমরা দেখি ডেপো বা ম্যাডামের দল সেই টেলিফোন নাম্বারের কাগজটা অ্যানি সযত্নে মাটি থেকে উঠিয়ে নিচ্ছে এবং হয়তো অ্যানি নিজেও কলেজে আবার কন্টিনিউ করতে চায়। তো যাই হোক এর পরের দিন আমরা দেখতে পাই যে অ্যানি বরাবরের মতো শহরে আরেক জায়গায় গোলমাল করছিল বা গ্যাঞ্জাম করছিল, বাট তখন ওর পালকমাল জেসি ওকে হুট করে দেখে ফেলে। তো জেসি তো এটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এটা আমি কি দেখলাম। আর এরপর যখন অ্যানি বাড়ি আসে জেসি তখন ওকে ধরে বলে তুই এটা কি করছিস, তুই যেটা করছিস এটা একদম ঠিক না, তুই না কলেজে আইন নিয়ে পড়ালেখা করছিস আর তুই এই বেআইনি কাজ করছিস। এটা শুনে অ্যানি বলে আইন, এদেশে আবার কিসের আইন, এদেশে বাঁচতে হলে নিজের আইন নিজের করতে হবে, আমি নিজে একটা আইন, আর আমার উপরে এই শহরের এই দেশের কোনো আইন চলবে না। আর এই কথা বলে অ্যানি করিকে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সেখান থেকে সে চলে যায় একটা মদের বারে যেখানে লেভি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আমোদ ফুর্তি করছিল। আর ওই সময় ওদের যে প্রতিপক্ষ পার্টি রয়েছে তারা চলে আসে এবং ওদের লিডার এসে অ্যানিকে নিয়ে অনেক কটূক্তি করতে থাকে যে লেভি কেমন একটা বলো যে একটা নিগ্রোকে ওদের দলে নিয়েছে। কিন্তু অ্যানির এই কথাগুলো একদমই সহ্য হয় না, সে রেগে মেগে ওই লোকটাকে আগুন লাগিয়ে দেয় এবং লোকটাকে মেরে ফেলে। আর এই অপরাধে যেটা হয় ওই বারে যতগুলো লোক ছিল সবাইকে পুলিশে ধরে নিয়ে যায়। তবে কিছুক্ষণ পর পুলিশ সবাইকে ছেড়ে দেয়, মানে বুঝতেই পারছো ওই সময় আইন কাউন অত বেশি করা ছিল না আর কি। আর তাছাড়া এটা গ্যাংস্টারের ফাইট হিসেবে ধরে নেওয়া হয়েছে, তো ওরকম কোনো সাসপেক্ট নেই বা নির্দিষ্ট কোনো খুনি হিসেবে কাউকে ধরা হয়নি। তো সবাইকে ছেড়ে দিলেও পুলিশ অ্যানিকে ছাড়ে না। পুলিশ অ্যানিকে বলে তুই আমাদের স্বজাতির নস, তোর আসল ঠিকানা এই জেলখানা, তুই এখানে পৌঁছেই মরবি। তো অ্যানির জেলে যাওয়ার খবর আবার জেসি পেয়ে যায় আর জেসি করিকে একটা উকিল ধরে এনে অ্যানির বেল করায়। কিন্তু অ্যানি জেল থেকে বের হওয়ার পরে কারোর সাথে কথা বলে না, দৌড়ে বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় এবং দিন রাত সেখানেই বসে থাকতো। আর মাঝে মাঝে নিজেকেই নিজে বলতো আমার গায়ের রং কালো কেন, আমি কেন কালো মানুষ হিসেবে জন্মগ্রহণ করলাম, আমি আমার এই কালো রং থেকে মুক্তি চাই, তো আমি অন্য 10 জন মানুষের মতো বাঁচতে চাই। তো এরকম কয়েকদিন কেটে যাওয়ার পরে আমরা দেখি লেভি আবারও তার দলবল নিয়ে এসেছে অ্যানিকে নেওয়ার জন্য। কিন্তু এই সময় জেসি অ্যানিকে তাদের সাথে যাওয়ার জন্য বারণ করে, কিন্তু অ্যানি কোনো কথা শোনে না, উল্টো বলে যে আমি লেভির দলে নিজের স্বাধীনতা খুঁজে পেয়েছি, ওইটাই হয়তো আমার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা। আর অন্যদিকে অ্যানি যাকে পুড়িয়ে মেরেছিল ওই গ্যাংয়ের যে বাকি সব সাঙ্গপাঙ্গরা ছিল ওরাও তো খেপে রয়েছে, ওরা যে কোনো সময় আক্রমণ করবে, প্রতিশোধ নেবে। আর ঠিক এরকমই একটা ঘটনা ঘটে, দুই দল মুখোমুখি হয়, সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সংঘর্ষ এক পর্যায়ে এমন পর্যায়ে যায় যে লেভিরা করে কি অ্যানিকে রেখে সেখান থেকে পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, মানে অ্যানিকে নিয়ে ওদের কোনো মাথা ব্যথাই নেই। তো অ্যানি তখন বুঝতে পারে যে লেভি কখনোই ওকে স্বাধীনতা দেয়নি বা নিজের করে নেয়নি, বরং ওকে কালো মানুষ বলে জাস্ট ব্যবহার করেছে। তো কোনোভাবে এখান থেকে বেঁচে গিয়ে ও করে লেভির সামনে যায় এবং জবাব চায় যে কেন আমাকে এতদিন ব্যবহার করলে, বাট লেভি ওকে কোনো জবাবই দেয় না এবং উল্টো লেভি অ্যানিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে যে তুই কি মনে করিস তোকে কি হুজুর হুজুর করবো, রাজা রাজা করবো। তো অ্যানি তখন রেগে যায় এবং রেগে মেগে লেভির পেটে ছুরি ঢুকিয়ে মেরে ফেলে। আর এটা দেখে লেভির সাঙ্গপাঙ্গরা তো ভয় পেয়ে যায়, ওদের মুখ দিয়ে কথা বের হয় না। তো লেভিকে মারার অপরাধে অ্যানিকে আবারও পুলিশে ধরে ফেলে, বাট এইবার জেসি নিজে উকিল ধরে না, সে করে কি অ্যানির আসল বাবা মাকে খবর দেয় আর তারা খবর পাওয়ার পরে ছুটে আসে
জেলখানায়, এবং এখানে অ্যানি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে সে জামিন পেয়ে জেলখানা থেকে বের হলেও সে তার নিজের বাবা মায়ের সাথেই কথা বলে না, এবং সে ভেবে নেয় আমার গায়ের রং কালো, তো এই সাদাদের দুনিয়াতে আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না, এর চেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। তো এই কারণে জেলখানা থেকে বের হয়েও দৌড়াতে থাকে আত্মহত্যার উদ্দেশ্যে, এবং কার ডাম্পিং এর জায়গায় গিয়ে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে। তবে ওর কপালটা এত বেশি খারাপ ছিল যে যান যখন প্রায় চলে যাবে তখনই দড়িটা ছিঁড়ে পড়ে যায়। আর এরপর অ্যানি প্রায় 6 মাস কোমায় ছিল। তবে তারপর যখন ও সুস্থ হয়ে ওঠার পরে ও বুঝতে পারে যে ওর নিজের উপর ঘৃণা এখনো একটুও কমেনি। তবে ওকে আবারও নিয়ে যাওয়া হয় জেলে, আর জেলে ওর সাথে দেখা করতে আসা হচ্ছে ওর ম্যাডাম ডেপো, এবং ডেপো তাকে বলে, আচ্ছা তুমি আমাকে বলো, তুমি তো সেই অ্যানি না যে অ্যানিকে আমি আগে চিনতাম, যে অ্যানি খুব নম্র ভদ্র একটা ছেলে ছিল, যে অ্যানি পড়ালেখাকে অনেক পছন্দ করতো, তুমি কি আবার আইন নিয়ে পড়ালেখা করতে চাও? তো এই কথা শুনে অ্যানি আর কিছু বলে না, চুপ করে ডেপোর দিকে তাকিয়ে থাকে। বাট ডেপো বুঝতে পারে অ্যানির মনের কথা। তো এই কারণে ডেপো করিকে আবার উকিল ধরে, এবং সে নিজে জামিনদার হয়ে অ্যানিকে একটা বিশেষ ট্রায়ালে জেল থেকে বের করে নিয়ে আসে, এবং নিজের হাতে ওকে আইন নিয়ে পড়াশোনা করায়, মানে ব্যারিস্টারি পড়ায়। এবং এভাবে যেটা হয়, অ্যানি ফাইনালি তার আইন বিভাগের পড়ালেখা শেষ করে, মানে 4 বছর কেটে গিয়েছে, এবং সে ইংল্যান্ডের কিংস ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ থেকে প্রথম স্থান অর্জন করে ফার্স্ট ক্লাস পেয়ে আইন বিভাগে পাশ করেছে। এর ফলে বুঝতে পারছে যেটা হয়, অ্যানির উপর থেকে সকল দায়ভার উঠিয়ে নেওয়া হয়। আবার এতদিনে ইংল্যান্ডের সামাজিক অবস্থাও চেঞ্জ হয়ে গিয়েছে, মানে মানুষরা আস্তে আস্তে কালো মানুষদের মেনে নিচ্ছে, সাদা মানুষরা। তবে অ্যানি সিদ্ধান্ত নিয়েছে সে আর তার পালক মা জেসির কাছে থাকবে না, সে তার আসল বাবা মায়ের কাছে চলে যাবে। তবে বিদায়কালে সে জেসিকে অনেক দামি একটা মালা উপহার দিয়ে যায়, কিন্তু এই মালা উপহার পেয়ে জেসি বুঝতে পারে যে ছোটবেলাতে সে কত বড় একটা ভুল করেছিল, এবং কালো মানুষদের সাথে সে কত খারাপ ব্যবহার করেছে, আর কালো হলেও ওদের ভেতরে একটা মন রয়েছে। আর এই কারণে এরপর থেকে অ্যানির যে ডে কেয়ার সেন্টার ছিল, যেখানে যত কালো বাচ্চারা আসতো তাদেরকে সে নিজের বাচ্চাদের মতো লালন পালন করতো। তো যাই হোক, এর 5 বছর পরে অ্যানি করিকে প্রিন্সেস রয়্যাল ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করে, আর সে লন্ডনের প্রথম কাতারের একজন আইনজীবী হয়ে ওঠে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আর যেমন বলেছি, এটা একটা বাস্তব কাহিনীর উপর নির্মিত সিনেমা। আর সিনেমার শুরুতে আরেকটা কথা আমি বলেছিলাম যে অ্যানি হিসেবে আমরা যাকে দেখলাম পুরো সিনেমাতে, সেটা কিন্তু এই সিনেমার ওই পরিচালকই তার নিজের কাহিনী নিয়ে এই সিনেমাটি তৈরি করেছে। আর আরো মজার ব্যাপারটা বলি, এই সিনেমাতে অ্যানির বাবা হিসেবে তোমরা যাকে দেখেছো না, সেই কিন্তু এই সিনেমার পরিচালক ছিল, আর অ্যানির বাবাই মূলত তার নিজের গল্পটা আমাদের সাথে শেয়ার করেছে। তো যাই হোক, আমাদের একজন দর্শক এই স্ক্রিপ্টটা পাঠিয়েছিল, আমার কাছে কাহিনীটা যথেষ্ট ভালো লেগেছে, এজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তবে সিনেমার শেষে একটা কথা বলতেই হচ্ছে, দুনিয়া যত সভ্য হোক, যত উন্নত হোক, যত সিভিলাইজড হোক, এই ভেদাভেদ থাকবেই। আমেরিকানরা এখনো কালো মানুষদের দেখতে পায় না, সরাসরি বলতে পারে না, তাই আমেরিকানরা এখনো এশিয়ানদের দেখতে পায় না, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি বা চাইনিজ টাইপের মানুষদের দেখতে পায় না। ইভেন নিজ দেশে আমরা অনেক ধরনের বৈষম্যের শিকার হই, খাটো লম্বা, সাদা কালো, চেহারা সুন্দর খারাপ, তারপরে ধনী গরিব, কার বাড়ি কোন এলাকায়, মানে কে প্রপারে রয়েছে, কে একটা ব্যাক সাইডে রয়েছে, মানে বিভিন্ন ব্যাপার রয়েছে। তুমি দেখবে একটা মানুষ যে দেখতে সুন্দর হয় তাকে সবাই সুন্দরভাবে ট্রিট করে, কিন্তু তার চেয়ে যে ভালো মানুষ তাকে কিন্তু খারাপ ভাবে ট্রিট করবে। মানে মানুষ অনেকটা করে কি, মানুষের লুক দিয়ে মানুষের পার্সোনালিটির বিচার করে ফেলে, যেটা মোটেও করা উচিত নয়। তবে অনেক সুন্দর জ্ঞান দিলাম, আমি নিজেও তাই করে থাকি, তুমিও তাই করো, দুনিয়ার সবাই তাই করে, এবং দুনিয়া এইভাবেই চলবে। বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।